আজ একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক চাল আর পা ধরে ক্ষমা চাইতে লাগলো। সে বারবার করে বলছিল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি অনেক বড় ভুল করেছি, আমাকে দয়া করে তুমি ক্ষমা করে দাও। কিন্তু সেই ব্যক্তি কোনো মতেই ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমা করতে চাইছিল না। সে বলছিল, তুমি যা করেছো তার ফল তুমি ভুগছো, আর আমি এমন কোনো মানুষকে ক্ষমা করে নিজেও পাপের ভাগীদার হতে চাই না। তুমি যা করেছো তা তোমার কর্মের ফল, আর সেটা তোমাকে ভুগতেই হবে। এমনটা বলেই সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘর। বাড়ির মালিক রামু ও তার স্ত্রী সরলা। তাদের একমাত্র ছেলে হলো শুভ, যার জন্মই তাদের জন্য আশার আলো হয়ে এসেছিল। দিনমজুর রামু আর সরলার দিন কাটত ক্ষেত খামারে কাজ করে। দুজনেই চান তাদের ছেলে শুভ যেন শিক্ষার আলো পাক, তাদের ছেলে যেন মানুষের মতো মানুষ হয়ে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিক। শুভ ছোট্টবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। মাটির দেওয়ালে পড়া থেকে শুরু করে জোগাড় করা খাতা কলমে তার পড়াশোনার সূচনা হয়। শুভ যখন 4 বছর বয়স হলো, সে দেখত তার আশেপাশের বাচ্চারা স্কুলে যাচ্ছে। তারও ওইভাবে স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে স্কুল যেতে খুব ইচ্ছে করত। তার যখন 5 বছর বয়স হলো, সে তার মাকে বলতে লাগলো, মা, আমার সব বন্ধুবান্ধবরা স্কুলে যায়, তারা কত সুন্দর পড়াশোনা করে, আমারও স্কুলে যেতে খুব ইচ্ছে হয় মা, আমিও স্কুলে যাব। যখন সরলা ছেলের মুখে এমন কথা শুনলো, তখন তার 2 চোখে জল চলে আসলো। সে রামুকে বলতে লাগলো, কি গো, আমাদের ছেলের তো স্কুলে পড়ার বয়স হয়ে গেল, এখন আমাদের ওকে স্কুলে ভর্তি করতে হবে, তা না হলে যে ওর জীবনটাও আমাদের মতোই এইভাবে দুঃখ এবং দরিদ্রতার অন্ধকারে কাটবে। তখনই রামু সরলাকে বলতে লাগলো, সরলা, আমিও জানি যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। তুমি জানো, একটা বড় স্কুল দেখেছি, ওই স্কুলে অনেক বড় বড় লোকের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। তখনই সরলা বলল, কিন্তু অত বড় স্কুলে আমরা কিভাবে আমাদের ছেলেকে পড়াবো? আমাদের যে অবস্থা তাতে তো ঠিকভাবে দুবেলা দুমুঠো খাওয়ারও আমাদের জোটে না, আর তুমি ভাবছো বড় স্কুলে পড়াবে ছেলেকে? আমি বলি কি, গ্রামেরই যে পাঠশালা আছে না, এতেই ভর্তি করে দাও, যদি করার হয় এতেই করবে। তখনই রামু বলল, না সরলা, ভালো কিছু হতে গেলে ভালো জায়গায় পড়াশোনা করতে হয়, আর আমি যেভাবে নিজের জীবনটাকে কাটিয়েছি, আমি চাই না আমার ছেলেটা সেইভাবে নিজের জীবনটাকে কাটাক। আমি সব ঠিক করে নিয়েছি। আসলে রামু নিজের জমির ছোট্ট একটা টুকরো বিক্রি করে দিয়েছিল ছেলেকে ভালো একটি স্কুলে ভর্তি করার জন্য। জমি বিক্রি করে সে 60,000 টাকা পেয়েছিল। তার মধ্যে থেকেই সে ছেলেকে একটি বড় স্কুলে ভর্তি করলো এবং তার জামা কাপড় এবং বইপত্র সব কিছু কিনলো। শুভ এখন একটি বড় স্কুলে পড়াশোনা করে। সরলা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রুটি তরকারি বানিয়ে দেয় স্কুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বড় স্কুলে পড়াকালীন শুভর কিছু বন্ধুবান্ধব জোটে। তারা সকলেই ধনী পরিবারের সন্তান ছিল। তারা স্কুলে ভালো ভালো এবং সুস্বাদু টিফিন নিয়ে আসতো। অপরদিকে শুভ প্রতিদিন রুটি তরকারি নিয়ে আসতো। শুভর এই সমস্ত বিষয় দেখে খুবই লজ্জা হতো। শুভর মনে হতো, সেও যদি ভালো ভালো দামি দামি টিফিন নিয়ে আসতে পারতো তাহলে কতই না ভালো হতো। সবসময় সেই সমস্ত বাচ্চারা শুভকে হেয় করার চেষ্টা করত, তাকে ছোট করার চেষ্টা করত। তারা বলতো, তুই তো গরিব দিনমজুরের ছেলে, তোর আবার আমাদের সঙ্গে এত কথা কিসের? শুভ যদি তাদের সঙ্গে দেখা করতে যেতে চাইতো, কথা বলতে চাইতো, তাহলে তারা কখনোই তাদের সঙ্গে কথা বলতো না। স্কুলের কেউই শুভর সঙ্গে ঠিক ভালোভাবে ব্যবহার করতো না। এই বিষয়টা শুভর খুব খারাপ লাগতো।
অধিকাংশ দিন শুভ বাড়িতে এসে তার মা বাবাকে বলতো, মা তুমি আমাকে প্রতিদিন কেন রুটি তরকারি দাও, আমাকে কেন তুমি ভালো ভালো খাবার বানিয়ে দাও না, আমার বন্ধুরা তো প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে আসে আর তুমি প্রতিদিন ওই একই খাবার দাও, আমাকে এর পরের দিন থেকে এই সমস্ত কিছু দেবে না, এতে আমার মান সম্মান নষ্ট হয়। শুভ যখন আস্তে আস্তে একটু বড় হলো তখন সে তার মাকে বলতো, মা তুমি আমাকে আর স্কুলে ছাড়তে আসবে না, তোমার জামা কাপড় প্রচণ্ড ময়লা থাকে, এইভাবে যদি তুমি এখানে আসো সবাই তোমাকে আমার বাড়ির কাজের লোক ভাবে আর সবাই আমাকে অপমান করে। দু একদিন আগেই আমার এক বন্ধু বলছিল, এটা কে রে, এটা কি তোর বাড়ির কাজের লোক? আমি তাকে কিচ্ছু বলতে পারিনি, তুমি এইভাবে আমাকে দিতে আসবে না, তুমি যদি আমাকে দিতে আসো তাহলে কিছুটা দূরে আমাকে ছেড়ে দেবে, আমি একা একা স্কুলে চলে যাব। শুভর এমন কথায় তার মা প্রচণ্ড পরিমাণে মনে ব্যথা পেল, কিন্তু তবুও তিনি তার ছেলেকে কিছুই বললেন না। তিনি ভেবেছিলেন বাচ্চা মন হয়তো এই সমস্ত কথা বন্ধুবান্ধবের থেকেই শিখছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যেতে লাগলো শুভর তার বাবা মার প্রতি রুক্ষতা আরও বেশি গভীর হতে লাগলো। শুভ ছোট্টবেলা থেকেই তার মা বাবার সংগ্রাম, তাদের ওই পরিস্থিতি দেখে বড় হয়েছিল। সে ছোটবেলাতেই প্রতিজ্ঞা নিয়েছিল সে তার এই পরিস্থিতি বদলাবে, সে জীবনে এত দরিদ্র কখনোই থাকবে না, সে এমন কিছু করবে যাতে তার কাছে অনেক অর্থ থাকে, অনেক টাকা পয়সা থাকে এবং অনেক প্রতিপত্তি থাকে। দেখতে দেখতেই 13 বছর কেটে যায়। শুভর স্কুল লাইফ সমাপ্ত হয়। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। তার যখন রেজাল্ট বেরোলো তাতে দেখা গেল সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 95% মার্কস পেয়েছে। শুভ তার বাবাকে জানায়, বাবা এরপর আমাকে পড়াশোনা করতে শহরে যেতে হবে, শহরে একটি বড় কলেজে আমার অ্যাডমিশন হওয়ার ব্যবস্থা হয়েছে, আমি স্কলারশিপ পেয়েছি, পড়াশোনার জন্য আমার খুব একটা খরচা হবে না, তুমি শুধু আমাকে ওখানকার একটি মেসে থাকার ব্যবস্থা করে দাও, আমাকে খুব একটা বেশি টাকা প্রতি মাসে তোমার পাঠাতে হবে না, প্রতি মাসে 10-15 হাজার টাকা পাঠালেই হবে, তুমি দেখো যেভাবে ব্যবস্থা করে হোক আমাকে ওই কলেজে ভর্তি করে দাও। রামু ভাবল তার ছেলে পড়াশোনায় এত ভালো, সে জীবনে আরও এগিয়ে যেতে চায়, এছাড়া সেও তো চেয়েছিল তার ছেলে পড়াশোনা করে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হবে। রামু আর সরলা দুজনেই তো সারা জীবন এই স্বপ্নই দেখেছিল যে তাদের ছেলে জীবনে অনেক বড় হবে। তাই রামু ছেলেকে কলেজে ভর্তি করার জন্য নিজের 2টি গরু বিক্রি করে দিল। শুভ যখন গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিল তখন সরলা তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। সে বারবার তার ছেলেকে বলেছিল, বাবা পড়াশোনা করে অনেক বড় মানুষ হও, কিন্তু আমাদের কথা ভুলো না, ছুটিতে কিন্তু বাড়িতে অবশ্যই আসবে। বাবারে তোকে ছাড়া যে আমি জীবনে কখনো থাকিনি, এইভাবে যে আমি তোকে ছাড়া কিভাবে থাকবো আমি সেটা বুঝে উঠতে পারছি না, তুই কিন্তু নিজের মা বাবাকে ভুলে যাস না, তুই কিন্তু বাড়িতে আসিস। দেখ বাবা আমি দেখেছি যারাই গ্রামের থেকে শহরে চলে যায় তারা আর গ্রামে ফিরে আসতে চায় না, তুই আমাদের সঙ্গে কিন্তু কখনো এমনটা করিস না। শুভ তার মা বাবার দিকে তাকিয়ে মৃদু হেসে সেখান থেকে শহরের পথে রওনা দিল। শহরে গিয়ে শুভ পড়াশোনার পাশাপাশি টিউশনও করলো এবং টিউশন করেই সে তার যাবতীয় খরচা ওঠাতে শুরু করলো। কিন্তু শুভ টিউশন করে যতটুকু অর্থ উপার্জন করত তাতে তার শুধুমাত্র পড়াশোনার খরচাটাই চলতো, তার খাওয়া খরচা, তার মেসের খরচা, এই সমস্ত কিছু কিন্তু সে জোগাড় করতে পারতো না, এগুলো রামুকেই প্রতি মাসে তার জন্য পাঠাতে হতো। কিন্তু রামু এখন অনেক বৃদ্ধ হয়ে গেছিল, তার পক্ষে আর দিনমজুরের কাজ করা সম্ভব হচ্ছিল না। ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য রামু নিজের জমির আরও একটি অংশ বিক্রি করে দিল। এখন শুধুমাত্র তার কাছে পড়েছিল তার ওই ছোট্ট কুঁড়ে ঘরটা, তার ওই ছোট্ট মাথা গোজার ঠাঁইটা। এইভাবেই রামু তার ছেলের পড়াশোনা চালিয়ে গেল। এদিকে শুভ মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। 3 বছরের কলেজ লাইফ শেষ করার পর শুভ ঠিক করলো সে ইউপিএসসি এক্সাম দেবে। এমনটা ভেবেই সে অনেক কঠোর পরিশ্রম করলো এবং ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা শুরু করলো। দীর্ঘ 2 বছর কঠোর পরিশ্রমের পর সে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে নিল এবং সে কিছুদিনের মধ্যেই একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেল।
এদিকে ছেলেকে পড়াশোনা শেখাতে গিয়ে রামুর শেষ সম্বলটুকুও তার হাতছাড়া হয়ে গেছিল। ছেলের খরচা সাপেক্ষ পড়াশোনা চালাতে গিয়ে তার জমিটাও তার বিক্রি করে দিতে হয়। এখন সে একটা ছোট্ট ভাড়ার ঘরে থাকে। রামু যখন জমিটা বিক্রি করছিল, সরলা রামুকে অনেকবার বাধা দিয়েছিল। সে বলেছিল, দেখো ছেলে তো এখন ভালোই শিক্ষিত হয়ে গেছে, ও চাইলে কোনো এক জায়গায় কাজ করেও নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে। তুমি শুধু শুধু কেন প্রতি মাসে ওকে এইভাবে টাকা পাঠাচ্ছ ঠিক আছে, তার জন্যে তুমি তোমার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রি করে দিচ্ছ। তুমি আমাদের মাথা গোঁজার ঠাঁইটা পর্যন্ত হাতছাড়া করে দিচ্ছ। এই বয়সে আমরা কিভাবে নিজেদের জীবন চালাবো বলো তো? রামু বলতে লাগলো, সরলা, আমার ছেলে কিছুদিনের মধ্যেই ভালো চাকরি পাবে, তখন দেখবে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। সে আমাদেরকে ভালো বাড়িতে রাখবে, ভালো মন্দ খাওয়াবে, সে আমাদের জীবন সুখে শান্তিতে ভরিয়ে তুলবে। সে নিজের বাবাকে একটা চিঠি লিখল। সে বাবা মাকে চিঠি লিখে জানালো যে সে এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছে এবং তার একটি জেলায় পোস্টিং হয়েছে। ছেলে চাকরি পেয়েছে শুনে রামু আর সরলা খুব খুশি হয়ে গেল। তারা ভাবলো, এবার হয়তো ছেলে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আর তার সঙ্গে তার কাছে রাখবে। আমরা এবার হয়তো সুখে শান্তিতে নিজেদের শেষ জীবনটা কাটাতে পারবো। কিন্তু দিনের পর দিন কেটে যাওয়ার পরও তাদের ছেলে তাদেরকে নিতে আসলো না। এভাবেই অপেক্ষা করতে করতে 2 বছর কেটে গেল। এই 2 বছরের মধ্যে শুভ একবারও বাড়িতে আসেনি নিজের বাবা মার সঙ্গে দেখা করতে অথবা তাদেরকে নিজের কাছে নিয়ে যেতে। 2 বছর পর রামু আর সরলার কাছে আরও একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি বিয়ে করেছি। তোমাদের বৌমা খুব ভালো একটা মেয়ে, সে আমাকে অনেক সুখে রাখে। আমরা দুজনে অনেক সুখে শান্তিতে নিজেদের সংসার করছি। শুভর চিঠি পেয়ে রামু আর সরলা খুব হতাশ হয়ে পড়ল। তারা ভাবতে লাগলো, ছেলে বিয়ে করলো আর আমাদেরকে জানানোর প্রয়োজনও বোধ করলো না। আমরা কি ওর কাছে এতটাই তুচ্ছ হয়ে গেছি? আজকে নিজেদের জীবনে সবটা দিয়ে আমরা আমাদের ছেলেকে বড় করে তুলেছি, কিন্তু সে আমাদের সঙ্গে এ কেমন ব্যবহার করছে। আমার বৌমাকে পর্যন্ত আমি একবার দেখতে পারলাম না। সরলা ছেলের চিঠি পেয়ে ঘরের এক কোণায় বসে চোখের জল ফেলতে লাগলো। তখনই রামু সরলাকে সান্ত্বনা দিয়ে বলল, সরলা, তুমি দুঃখ করো না। আমাদের ছেলে কত উঁচু পদে চাকরি করে, সে হয়তো আমাদের সঙ্গে দেখা করতে আসার সময় পায় না। তুমি চিন্তা করো না, দেখবে এখন বৌমা এসেছে তো, বৌমা ঠিক ওকে আমাদের কাছে নিয়ে আসবে। তুমি এত ভেবো না। কিন্তু দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। সরলা আর রামু নিজের ছেলের অপেক্ষায় দিন গুনছিল, কিন্তু প্রতিটা দিন যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মনের আশা একটু একটু করে সমাপ্ত হয়ে যাচ্ছিল। যখনই পাড়ায় কোনো বড় গাড়ি আসতো, তারা ভাবতো হয়তো তাদের ছেলে তাদেরকে নিতে এসেছে। রামু দৌড়ে গিয়ে পাড়ার মোড়ে দাঁড়াতো, কিন্তু তাদের ছেলে তো তাদেরকে নিতে আসতো না। গাড়ি থেকে অন্য কাউকে নামতে দেখে রামু হতাশ হয়ে আবারও নিজের বাড়ির দিকে ফিরে যেত। এমনই একদিন সরলা রামুকে বলতে লাগলো, দেখো, ছেলের নয় অনেক কাজ, ছেলে আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারছে না, আমরা তো ওর কাছে যেতে পারি। আচ্ছা, ও যে চিঠিগুলো পাঠিয়েছে ওটাতে তো ওর ঠিকানা রয়েছে, চলো না, ও যেখানে আছে সেখানে আমরা গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। সরলার কথা শুনে রামু মনে মনে খুব দুঃখ পেল। সে ভাবতে লাগলো, মায়ের মন তো কিছুই বোঝে না। রামু এতদিনে ঠিকই বুঝে গেছিল যে তাদের ছেলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। তবুও সরলার কথা রাখতে রামু সরলাকে নিয়ে শহরে চলে যায়, যেখানে শুভ একটা বড় ফ্ল্যাট নিয়ে রয়েছে। শহরে পৌঁছে রামু আর সরলা একটা রিকশাওয়ালার কাছে ওই ঠিকানা দেখায়। তখনই সেই রিকশাওয়ালাটি তাদেরকে ওই ঠিকানার কাছে নিয়ে যায় এবং বলতে থাকে, কাকাবাবু, এই ঠিকানার কথাই আপনারা বলেছিলেন। রামু আর সরলা যখন সেই ফ্ল্যাটের দিকে তাকায়, তারা অবাক হয়ে যায়। সেটা একটা 13 তলার ফ্ল্যাট ছিল। অত বড় ফ্ল্যাট তারা জীবনে আর কখনো দেখেনি। সরলা বলতে থাকে, কি গো, আমাদের ছেলে এত বড় বাড়িতে থাকে? রামু বলল, হ্যাঁ গো, ও মনে হয় এখানেই থাকে। অনেক বড় পদে চাকরি করে তো, তাই মনে হয় এত বড় বাড়িতেই ওকে থাকতে হয়।
রামু আর সরলা নিজেদের জামা কাপড়ের একটি ছোট্ট পুটুলি নিজেদের কোলের উপর নিয়ে রিক্সা থেকে নিচে নামলেন। তারপর তারা যেই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করতে যাবে অমনি সেখানকার দারোয়ান তাদেরকে আটকে দিল। তারা বলতে লাগলো, এই তোমরা কোথায় যাচ্ছ? সরলা বলল, এখানে আমার ছেলে থাকে গো, আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি, আমাদেরকে ভেতরে যেতে দাও, এইভাবে আমাদেরকে বাইরে কেন আটকেছ? দারোয়ান বলল, এখানে তোমাদের ছেলে থাকে? তোমরা হয়তো পথ ভুলে এখানে চলে এসেছো, এখানে তোমাদের ছেলে টেলে কেউ থাকে না, এখান থেকে যাও। সরলা বলল, না গো, আমার ছেলে এখানেই থাকে। তখনই রামু সেই দারোয়ানটিকে ওই চিঠি দেখিয়ে বলতে লাগলো, এই দেখো, এটা আমার ছেলের চিঠি, আমার ছেলে এখানেই থাকে, দেখো এখানেই ওর ঠিকানা লেখা। দারোয়ানটি যখন চিঠি দেখলো সে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, আপনারা শুভ স্যারের মা বাবা? তখনই রামু বলল, হ্যাঁ গো, আমার ছেলের নাম শুভ, তুমি দয়া করে একটু ডেকে দাও না, আর তা না হলে আমাদেরকে ওখানে নিয়ে চলো, আমরা তো বুঝতে পারছি না আমার ছেলে কোথায় থাকে, এত বড় বাড়ি। দারোয়ানটি বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমরা এখানেই দাঁড়াও, আমি শুভ স্যারের সঙ্গে কথা বলে আসছি। এমনটা বলেই দারোয়ানটি শুভর ফ্ল্যাটে চলে গেল এবং সেখানে গিয়ে সে শুভকে সমস্ত কিছু জানালো। সে বলতে লাগলো, স্যার, নিচে আপনার বাবা মা এসেছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চান, আমি কি তাদেরকে ওপরে নিয়ে আসবো? শুভ বলল, কি, আমার বাবা মা এসেছেন? তুমি ঠিক বলছো? দারোয়ানটি তখন শুভকে চিঠিগুলো দেখিয়ে বলতে লাগলো, এই তো ওনাদের কাছে আপনার এই চিঠি ছিল। এদিকে শুভ দারোয়ানের সঙ্গে কথা বলছে দেখে তার স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। সে বলতে লাগলো, কি হয়েছে শুভ, উনি কেন এসেছেন এখানে? শুভ বলল, ও কিছু না, আমার গ্রামের থেকে এক প্রতিবেশী এসেছে, তারা খুব দরিদ্র, আমার কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছে, তুমি ওপরে থাকো, আমি নিচে গিয়ে ওদের সঙ্গে দেখা করে ওদেরকে কিছু সাহায্য দিয়ে আসছি। এমনটা বলেই শুভ নিচে নেমে আসলো এবং তার বাবা মার সঙ্গে দেখা করলো। এদিকে রামু আর সরলা যখন শুভকে এত বছর পর দেখল, তারা শুভকে দেখে তাকে অনেক আদর করতে লাগলো। রামু শুভকে জড়িয়ে ধরল আর সরলা তার মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎ করে শুভ রামুকে একটু দূরে ঠেলে দিয়ে বলতে লাগলো, এটা আপনারা কি করছেন? আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে তো। আপনারা কি প্রয়োজনে এখানে এসেছেন তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। ছেলের মুখে এমন কথা শুনে সরলা অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, কি বলছিস বাবা, আমি তোর মা, কত বছর হয়ে গেছে আমি তোকে দেখি না, তুই এতদিনে একবারও গ্রামে যাওয়ার প্রয়োজন বোধ করিসনি, আর এতদিন পর যখন আমি তোর সঙ্গে দেখা করতে আসলাম তুই আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছিস, তোর কাছে কি এখন আমাদের কোনো দাম নেই? তখনই শুভ বলতে লাগলো, না নেই, আমি যা করেছি নিজের উপার্জনে করেছি, নিজে কষ্ট করে করেছি, তোমরা আমার জন্য কী বা করেছো? তার থেকে বড় কথা হলো, দেখো আমি এখন একটা উচ্চ পদে চাকরি করি, আমার স্ট্যাটাস এখন অনেক অন্যরকম, তোমাদের সঙ্গে আমার এখন কখনোই মিলবে না। তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করছি, কিন্তু এইভাবে আর আমার সঙ্গে দেখা করতে কখনোই এখানে আসবে না। শুভর মুখে একথা শুনে সরলার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এদিকে রামু তো ছেলের এই কথায় হতবাকের মতো তার দিকেই তাকিয়েছিল। রামু নিজের চোখের জল মুছে বলতে লাগলো, না রে বাবা, আমার তোর কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি এসেছিলাম ভালোবাসার টানে। তোর মা কয়েকদিন ধরে খুব তোর জন্য চিন্তা করছিল, প্রতিদিন রাত্রে শুয়ে শুয়ে কাঁদতো আর বলতো, ছেলেটাকে একবার যদি দেখতে পারতাম তাহলে শান্তিতে একটু মরতে পারতাম। আমাদের জীবনের তো আর বেশি দিন বাকি নেই, বৃদ্ধ হয়ে গেছি, ভেবেছিলাম জীবনের এই শেষ কটা দিন তোর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটিয়ে দেব, ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে জীবনের এই শেষ কটা দিন সুখে শান্তিতে কাটিয়ে দেব। তোর সাহায্যের আমার প্রয়োজন নেই, তোর ভালোবাসার প্রয়োজন ছিল, সেটাই যখন তুই আমাদের দিতে পারবি না তাহলে আমাদের আর তোর কাছ থেকে কিছুই চাওয়ার নেই। এমনটা বলে রামু সরলাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। গ্রামে ফেরার পর হঠাৎ করেই সরলার শরীর খুব খারাপ হয়ে গেল। ছেলে তার সঙ্গে যে ব্যবহার করেছিল তাতে তার মনের উপর গভীর আঘাত এসেছিল। দিন দিন তার শরীর আরও বেশি খারাপ হতে থাকলো। রামুর কাছে এতটুকু অর্থ ছিল না যে সে তার স্ত্রীকে ভালো হাসপাতালে রেখে চিকিৎসা করতে পারত।
জমি জমা ঘর বাড়ি সে তো অনেক আগেই বিক্রি করে দিয়েছিল। তারা এখন একটা ভাড়ার ঘরে থাকতো আর দিনমজুরের কাজ করে নিজেদের সংসার চালাতো। রামু অনুভব করলো এইভাবে সে তার স্ত্রীর চিকিৎসা করতে পারবে না। এমনটা ভেবেই সে গ্রামের বাজারে একটি ছোট্ট চায়ের দোকান খুলল। কয়েকদিনের মধ্যেই তার চা জনপ্রিয় হয়ে উঠল। দেখতে দেখতেই তার চায়ের দোকানে ভিড় বাড়তে শুরু করলো। রামু সেই চায়ের দোকানটির নাম দিয়েছিল সরলার চা ঘর। হঠাৎ করেই একদিন সেই গ্রামে একজন ফুড ব্লগার আসলো। সেই ফুড ব্লগার যখন দেখলো গ্রামের সকলে রামুর দোকানের চা খেয়ে খুব প্রশংসা করছে, সেও রামুর দোকানে চা খেতে আসলো। এদিকে সে যখন রামুর দোকানের চা খেলো, সেই চা খেয়ে তার প্রচণ্ড ভালো লাগলো। তার ওই চায়ের স্বাদ মুখে লেগে থাকলো। কথায় কথায় সে রামুর জীবন কাহিনী জানতে চাইলো। রামু যখন তার জীবন কাহিনী ওই ফুড ব্লগারকে জানালো, তখন সে তাই নিয়েই একটি ব্লগ তৈরি করলো। কয়েকদিনের মধ্যেই রামুর চায়ের দোকান আর ওই চায়ের দোকানের পিছনের তার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। দেখতে দেখতে ইউটিউবের অনেক ফুড ব্লগাররা তার কাছে এসে তার ব্লগিং করতে লাগলো। কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ার জোরে রামুর সেই ছোট্ট চায়ের দোকান একটি বড় টি স্টলে পরিণত হলো। এখন রামুর চায়ের দোকানে এত বিক্রি হওয়া শুরু করলো যে তার কাছে 5টি ছেলে কাজ করত। তার দোকানে বিভিন্ন রকমের চা বিক্রি হওয়া শুরু হলো। সরলার চা ঘর একটি ব্র্যান্ডে পরিণত হলো। বিভিন্ন শহরে তাদের সরলার চা ঘরের ফ্র্যাঞ্চাইজি খোলা হলো। এখন রামু কোটি কোটি টাকার মালিক হয়েছে। সরলা এখন আর চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে না। সে ভালো নার্সিংহোমে চিকিৎসা করে সুস্থ হয়েছে। কিন্তু এত সাফল্যের মধ্যেও তাদের মনে ছেলের না থাকার অভাব তাদেরকে কুড়ে কুড়ে খেত। এদিকে হঠাৎই শুভ দুর্নীতির অভিযোগে ফেসে গেল। শহরের উঁচুতলার মানুষের সঙ্গে ওঠা বসা, বিলাসবহুল জীবনযাপন এবং ক্ষমতার অপব্যবহার তাকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ আসলো সে নিজের পদের অপব্যবহার করে অবৈধ কর্মে লিপ্ত হতে শুরু করেছে। একসময় স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই ব্যবসায়ী তাকে মোটা অঙ্কের ঘুষ দেয় বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ পাওয়ার জন্য। একদিন একটি বড় সরকারি টেন্ডার জালিয়াতি করার অভিযোগ ওঠে তার উপর। এই ঘটনা কেবল তার চাকরির পতনের কারণ হয় না, তার নামও সর্বত্র কলঙ্কিত হয়। খবরের কাগজ ও টিভি চ্যানেলগুলোতে শুভর দুর্নীতির এবং অপকর্মের গল্প প্রচারিত হয়। এর ফলে তার মা বাবার মান সম্মানও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের মানুষ যারা শুভকে একসময় গর্বের সঙ্গে তাদের ছেলে বলে পরিচয় দিত, তারাই এখন তাকে ঘৃণা করতে শুরু করে। শুভ যখন বুঝতে পারে যে সে জীবনে কত বড় অন্যায় করেছে, ততক্ষণে তার সমস্ত বন্ধু বান্ধব, তার সমস্ত সহকর্মীরা তাকে ছেড়ে চলে যায়। এমনকি তার স্ত্রীও তার সঙ্গ দেয় না, সেও তাকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যায়। সর্বস্ব হারিয়ে শুভ নিজের বাবার কাছে ফিরে যায়। কিন্তু বাবার কাছে যাওয়ার পর সে দেখে তার বাবা মার অবস্থা আর আগের মতো নেই। তারা এখন বিশাল টাকার মালিক হয়েছে। তার বাবার সেই ছোট্ট কুঁড়ে ঘর এখন বিশাল অট্টালিকায় পরিণত হয়েছে। বাবার এত নাম যশ, এত প্রতিপত্তি দেখে শুভ ভেবেছিল তার বাবা হয়তো তাকে মেনে নেবে, কারণ শুভ তাদের একমাত্র সন্তান ছিল, যাদের জন্য সে নিজের মা বাবাকে এত তুচ্ছতাচ্ছিল্য করেছিল। আজকে তারা কেউ তার সঙ্গে ছিল না। তার নাম যশ, প্রতিপত্তি, তার বন্ধু বান্ধব, এমনকি তার স্ত্রী পর্যন্ত তার সঙ্গ ছেড়ে চলে গেছিল। শুভ নিজের বাড়ির কাছে এসে বাড়ির দারোয়ানকে বলতে লাগলো, আমি রামুবাবু আর সরলা দেবীর ছেলে, আমাকে দয়া করে ভেতরে ঢুকতে দাও। শুভর অবস্থা দেখে দারোয়ান বলতে লাগলো, না না, তুমি ওদের ছেলে কিভাবে হবে? ওনাদের কোনো ছেলে টেলে নেই, তুমি এখান থেকে যাও, তুমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছো। তখনই শুভ বলতে লাগলো, তুমি একবার সরলা দেবীকে ডেকে দাও, তুমি একবার ওনাকে ডেকে দাও, তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে তোমার কাছে। শুভর মুখে একথা শুনে দারোয়ান ঘরের ভিতর গেল এবং রামুবাবুকে সমস্ত ঘটনাই বলল। সে বলতে লাগলো, বাইরে একটি লোক এসেছে এবং সে বলছে যে সে আপনাদের ছেলে। বাবু, আমি কি তাকে ঘরে ডেকে আনবো? তখনই রামু বলতে লাগলো, না, তুমি ওকে ওখানেই দাঁড় করাও, আমি যাচ্ছি। ঘর থেকে বেরোনোর সময় রামু সরলাকে বলতে লাগলো, সরলা, তোমার ছেলে এসেছে। সরলা যখন শুনল তার ছেলে তার কাছে এসেছে, সে ছুটতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রামু বলল, না,
তুমি তার কাছে যাবে না, আমি আগে তার কাছে যাব। সে কিসের জন্য এসেছে সেটা আমি আগে জানতে চাই। এমনটা বলেই রামু তার ঘরের গেটের বাইরে বেরোলো এবং সেখানে সে শুভকে দাঁড়িয়ে থাকতে দেখল। এদিকে শুভ যখন নিজের বাবাকে নিজের কাছে আসতে দেখল, সে দৌড়ে গিয়ে তার বাবার পায়ে পড়ে গেল। রামুর সঙ্গে সঙ্গে সরলাও তার পাশেই এসে দাঁড়ালো। শুভ তার মা বাবার পা জড়িয়ে ধরে তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি তো তোমাদেরই সন্তান, আমাকে তোমরা আপন করে নাও, তোমরা ছাড়া যে আমার কাছে আর কেউই নেই। তখনই রামু বলতে লাগলো, শুভ তোমার মনে আছে একদিন আমিও তোমার কাছে গেছিলাম, তোমার মা তোমাকে দেখার জন্য ছটফট করছিলেন, তাই আমি তোমার মাকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমাদেরকে দেখে অনেক খুশি হবে, আমাদেরকে জড়িয়ে ধরবে, আমাদেরকে অনেক ভালোবাসবে, আমাদেরকে নিজের সঙ্গে নিজের কাছে রাখবে, কিন্তু তুমি তা করনি। তুমি আমাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলেছিলে, তোমাদেরকে যদি সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে কখনোই নিজের সঙ্গে রাখতে পারবো না। তুমি আমাকে সে কথা বলেছিলে। যে বাবা মা নিজের সব কিছু দিয়ে তোমাকে মানুষ করলো, তুমি তাদের অপমান করেছিলে। সেদিন তোমার আমাদেরকে দরকার ছিল না, আজ আমার তোমাকে দরকার নেই। এদিকে শুভ বারবার তার মা বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো। সরলা ছেলের এই কষ্ট দেখতে পারছিল না। সে কিছু বলতে তো চাইছিল, কিন্তু রামুর জন্য সে কিছু বলতেও পারছিল না। রামু বলল, একজন সন্তানের কর্তব্য হলো তার মা বাবার প্রতি সম্মান দেখানো। তুমি সেই দায়িত্ব পালন করনি, নিজের কর্মক্ষেত্রেও তো তুমি সৎ হতে পারোনি, তাই তো আজকে তোমার এই পরিণতি হয়েছে। নিজের কর্মের ফল ভোগ করছো তুমি। শুভ, আজ তোমার এই পরিস্থিতির জন্য শুধুমাত্র তুমি দায়ী। শুভ বাবার কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, বাবা আমি অনেক বড় ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে এখন আর করার কিছুই নেই, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। সবাই আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তোমরা অন্তত আমার সঙ্গ ছেড়ো না। তখনই শুভ বলল, বাবা হিসেবে তোমাকে আমি ফেলে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে নিজের বাড়িতেও রাখবো না। তোমার আমার কাছে কাজ করতে হবে, তুমি আমার কাছে কাজ করে অবশ্যই নিজের জীবিকা পালন করতে পারো। আমার কাছে আরও 5টা ছেলে কাজ করে, তাদের মতোই যদি তুমি কাজ করতে পারো তাহলে তুমি এখানে থাকতে পারবে। বাবার কথা মতো শুভ বাবার চায়ের দোকানে কাজ করা শুরু করলো। ধীরে ধীরে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে লাগলো এবং একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা শুরু করলো। এইভাবেই কয়েক বছর কেটে গেল। ছেলের উপর রামুর যে রাগ ছিল সেটাও ধীরে ধীরে অনেকটা শান্ত হয়ে আসলো, কিন্তু রামু জীবনে কখনোই পুরোপুরি শুভকে ক্ষমা করতে পারেনি। এই কয়েক বছরে শুভ এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছিল যে জীবন শুধু নিজের সাফল্যের জন্য নয়, বরং পিতামাতার প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালন করার মাধ্যমেই সার্থক হয়। পরবর্তীকালে শুভ এটা ভালো করেই বুঝতে পারে যে অহংকার এবং অনৈতিক কাজকর্মগুলো তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাবা মায়ের সঙ্গে করা খারাপ ব্যবহারের জন্য সে শুধু নিজের চাকরিই নয়, নিজের সম্মানও চিরতরে হারিয়ে ফেলেছিল। এই গল্প আমাদের শেখায় পিতামাতা আমাদের জীবনের ভিত্তি, তারা না থাকলে আমাদের সাফল্যের কোনো মূল্য নেই। সন্তান হিসেবে আমাদের উচিত তাদের ত্যাগের মর্যাদা দেওয়া। জীবনের সকল অর্থ শুধু ধন সম্পদ নয়, বরং সেই সম্পর্কগুলো যেগুলো আমাদের হৃদয়ে বাস করে। এই পৃথিবীতে সব কিছু কেনা যায়, সব কিছুর বদল পাওয়া যায়, কিন্তু মা বাবার ভালোবাসার কোনো বিকল্প নেই। কোটি টাকার বিনিময়েও মা বাবার ভালোবাসা কেনা যায় না। তাই সময় থাকতে তাদেরকে সম্মান দিন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে যতটা পারবেন আগলে রাখার চেষ্টা করবেন, কারণ তারা চিরকাল আপনার সঙ্গে থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? রামু তার ছেলেকে ক্ষমা তো করে দিয়েছিল, কিন্তু সে কি অন্তর থেকে কখনো ছেলেকে পুরোপুরি ক্ষমা করতে পারত? সত্যিই কি জীবনে এত বড় আঘাত পাওয়ার পর অন্তর থেকে কাউকে ক্ষমা করে দেওয়া সম্ভব? আবারও তাদেরকে আগের মতো করে আপন করে নেওয়া সম্ভব? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।
বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে। এছাড়াও আপনাদের এই মন্তব্যগুলো সমাজ সংস্কারে একটি বিশেষ ভূমিকা পালন করবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।